কেউ গিটার বাজাতে জানে না, কিন্তু সে ভাবছে যে যদি শুধু সঠিক গানটা খুঁজে পাওয়া যায় তবে। তবে আপনা আপনি তার আঙ্গুল থেকে চমৎকার সুর বেরিয়ে আসবে। হ্যাঁ, শুনতে বেশ হাস্যকর লাগছে, তাই না? অথচ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমরা অবিকল এই কাজটাই করি। একদম। আমরা ধরে নিই যে ভালোবাসার জন্য কোনো চর্চার প্রয়োজন নেই, কেবল ওই সঠিক মানুষটাকে খুঁজে পেলেই ম্যাজিক হয়ে যাবে। ঠিক। তো আজকের এই গভীর আলোচনায় আমাদের সামনে আছে 1956 সালে প্রকাশিত এরিক ফ্রমের বিখ্যাত বই দি আর্ট অফ লাভিং, আর এর সাথে কিছু প্রাসঙ্গিক বিশ্লেষণও আছে। হ্যাঁ, সোর্সগুলো ঘেটে আমরা মূলত একটা খুব দারুণ প্রশ্নের উত্তর খুঁজব আজ। ভালোবাসা কি শুধুই একটা আবেগ, বা ওই ফলিং ইন লাভ, নাকি এটা এমন একটা স্কিল বা শিল্প যা রীতিমতো শিখতে হয়, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। ফ্রমের মতে এই যে এত বিপুল প্রত্যাশা নিয়ে আমরা শুরু করি, এরপরও মানুষের ভালোবাসায় বারবার ব্যর্থ হওয়ার একটা বড় কারণ আছে। কারণটা কি? আমরা তো অনেক চেষ্টাই করি। কারণটা হলো আমরা ভালোবাসার ক্ষমতা অর্জনের চেয়ে নিজেকে একটু আকর্ষণীয় করে তোলার পেছনে বেশি সময় দিই। ও আচ্ছা, ওই যশ, অর্থ বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে নিজেকে প্যাকেজিং করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আধুনিক পুঁজিবাদ আর ভোগবাদী সংস্কৃতি আসলে মানুষকে এমনভাবেই প্রভাবিত করেছে। আমরা সম্ভাব্য সঙ্গীকে রীতিমতো একটা পণ্য হিসেবে যাচাই করি। তার সম্পর্কগুলোকে আমরা অনেকটা একটা আদর্শ কর্পোরেট চুক্তির মতো পরিচালনা করছি। একদম তাই। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু পুরোটাই ভোগবাদ আর দ্রুত লেনদেনের ওপর দাঁড়িয়ে আছে, সেখানে সম্পর্কগুলোকে কর্পোরেট চুক্তির মতো দেখাটা কি মানুষের আধুনিক জীবনের এক ধরনের সহজাত প্রতিরক্ষা কৌশল নয়? এটা দ্রুতগতির পৃথিবীতে টিকে থাকার একটা কৌশল হতেই পারে, কিন্তু ফ্রম দেখাচ্ছেন এই প্রতিরক্ষাই আসলে আমাদের সম্পর্কের সবচেয়ে বড় ফাঁদ তৈরি করে। ফাঁদ কিভাবে? কারণ দুজন মানুষের সাময়িক আকর্ষণের উত্তেজনাকে আমরা দীর্ঘস্থায়ী ভালোবাসা ভেবে ভুল করি। আচ্ছা, আর যখন সেই উত্তেজনা কমে যায় তখন মনে হয় চুক্তির মেয়াদ শেষ আর ভালোবাসা বুঝি ফুরিয়ে গেল। দারুণ বলেছেন। তাহলে এই লেনদেনের চক্র ভাঙার উপায় কি? ফ্রমের লেখা পড়ে যা বুঝলাম, তিনি ভালোবাসাকে একটা চলমান কাজ বা সক্রিয় প্রক্রিয়া হিসেবে দেখছেন। হ্যাঁ, আর এই প্রক্রিয়ার ভিত্তি মূলত 4টে উপাদানের ওপর দাঁড়িয়ে আছে: যত্ন, দায়িত্ববোধ, শ্রদ্ধা এবং জ্ঞান। যত্ন আর শ্রমের ব্যাপারটা তো খুব সহজেই বোঝা যায়। কেউ যদি বলে সে ফুল ভালোবাসে কিন্তু গাছে নিয়মিত পানি দিতে ভুলে যায়, তাহলে তার সেই ভালোবাসা মোটেও বিশ্বাসযোগ্য নয়। একদম। কিন্তু বাকি উপাদানগুলো শ্রদ্ধা আর জ্ঞান কিভাবে কাজ করে এখানে? এখানে শ্রদ্ধা সঙ্গীকে নিয়ন্ত্রণ করা নয়, তাকে তার স্বকীয়তায় বিকশিত হতে দেওয়া। ও, নিজের মতো করে গড়ে নেওয়ার চেষ্টা না করা। হ্যাঁ, আর জ্ঞান হলো তাকে ওপর চেনা নয়, তার ভেতরের গভীর আবেগগুলোকে বুঝতে পারা। সোর্সে দেখলাম এই মনস্তাত্ত্বিক বিকাশের জায়গায় ফ্রম মাতৃত্বসুলভ এবং পিতৃত্বসুলভ ভালোবাসার একটা দারুণ তুলনা টেনেছেন। হ্যাঁ, মায়ের ভালোবাসা হলো নিঃশর্ত, সন্তান যেমনই হোক সে আদৃত। এর ফলে মানুষের ভেতর একটা গভীর নিরাপত্তা বোধ তৈরি হয়। আর বাবার ভালোবাসা, সেটা তো সাধারণত একটু শর্তযুক্ত হয়, তাই না? প্রত্যাশা পূরণের মাধ্যমে অর্জন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আর এই শর্তযুক্ত ভালোবাসাই কিন্তু মানুষকে দায়িত্ব নিতে শেখায়, সামনে এগিয়ে যেতে বাধ্য করে। তার একজন পরিণত মানুষকে এই দুটি ধারাই নিজের ভেতর ধারণ করতে হয়। একদম। নিঃস্বার্থ ভালোবাসা দেয় বেঁচে থাকার ভিত্তি, আর শর্তযুক্ত ভালোবাসা শেখায় নিজেকে উন্নত করার তাগিদ। এই দুটোর ভারসাম্য ছাড়া কিন্তু ভালোবাসার শিল্পে দক্ষ হওয়া খুব কঠিন। এই উপাদানগুলো আর মানসিক ভারসাম্যের কথা শুনলে মনে হয় কাজটা বেশ কঠিন। আসলে যে কোনো শিল্পের মতোই এখানে দরকার কঠোর শৃঙ্খলা, ধৈর্য আর একাগ্রতা। বিশেষ করে ফ্রম ওই মানুষের জন্মগত একাকিত্ব বা অস্তিত্বের বিচ্ছিন্নতা দূর করার কথা বলেছেন। আচ্ছা, এই অস্তিত্বের বিচ্ছিন্নতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তখন তার ভেতরে এক ধরনের গভীর শূন্যতা বা বিচ্ছিন্নতা তৈরি হয়। একটা ভয় কাজ করে। হ্যাঁ, মানুষ সবসময় এই বিচ্ছিন্নতা থেকে পালাতে চায়, আর এই পালানোর সবচেয়ে সুস্থ উপায় হলো ভালোবাসা। কিন্তু এর পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজস্ব নার্সিসিজম বা আত্মপ্রেম, তাই না? একদম ঠিক। এটিকে জয় করে আমাদের নৈর্ব্যক্তিক হতে হবে, অর্থাৎ সবকিছু নিজের দৃষ্টিকোণ বা স্বার্থ দিয়ে না দেখে বাস্তবতে যেমন আছে তাকে সেভাবে মেনে নিতে হবে। নিজের স্বার্থ সরিয়ে রেখে আরেকজনের প্রতি পুরোপুরি মনোযোগী হওয়া। হ্যাঁ, কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। একাগ্রতা বাড়ানোর জন্য সোর্সগুলোতে একা থাকার চর্চা করতে বলা হয়েছে। সম্পূর্ণ একা থাকতে পারার স্বাচ্ছন্দ্য কিভাবে অন্য একজনকে ভালোবাসার প্রধান শর্ত হতে পারে? কারণ এর পেছনের মনস্তত্ত্বটা খুব সূক্ষ্ম। মানুষ যদি নিজের একাকিত্ব সহ্য করতে না পারে, তখন সে সঙ্গীকে নিজের শূন্যতা পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ও আচ্ছা, তখন সেটা আর ভালোবাসা থাকে না, নির্ভরশীলতা হয়ে দাঁড়ায়। ঠিক তাই। যখন কেউ নিজের সাথে শান্তিতে থাকতে পারে, কেবল তখনই সে অন্যকে আঁকড়ে না ধরে সত্যিকারের ভালোবাসতে পারে। তার দাঁড়াচ্ছে ভালোবাসা কোনো নিষ্ক্রিয় প্রাপ্তি নয়। না, একেবারেই না। এটি আমাদের বিচ্ছিন্নতা দূর করার সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় সমাধান, যার জন্য আজীবন অধ্যবসায় আর চর্চার প্রয়োজন। হ্যাঁ, আর এই চর্চাই আমাদের বিচ্ছিন্নতাকে জয় করে অন্য আরেকজন মানুষের সাথে এক সুতোয় বাঁধে। চমৎকার।
তো আজকের আলোচনাটি শেষ করার আগে একটি নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল সঙ্গীর যুগে আমরা প্রবেশ করছি, যেখানে সবকিছুই নিখুঁত এবং চাহিদা মাফিক পাওয়া যায়। হ্যাঁ, এআই পার্টনারদের কথা বলছেন তো? একদম। তো এমন একটা সময় যেখানে মানুষের সাথে মানুষের এই শ্রমসাধ্য ও ভুল ত্রুটিযুক্ত বাস্তব ভালোবাসার চর্চা, এটা কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে? নাকি নিখুঁত যন্ত্রের ভিড়ে এই মানবীয় প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরও বহুগুণ বেড়ে যাবে? সেটাই বিষয়টা সত্যিই ভেবে দেখার মতো।